যে কোনো মূল্যে আমরা এই গ্রেটার ত্রিপুরা আদায় করব। আজকে 6 বছর বাদে আরেকটা নাটক হলো, 23 মিনিট অনশন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্থাপন করে দিল্লিতে চলে গেলেন। নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন খবরে প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্ব। আমি সঙ্গে রয়েছি শতরূপা। বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, যে চেহারা রয়েছে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের এই রাজনৈতিক ক্ষেত্র কিংবা ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আমার সঙ্গে আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি রয়েছেন রাজ্য সিপিএমের বর্তমান যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি রয়েছেন আমার সঙ্গে। নমস্কার স্যার, স্বাগত জানাই খবরের প্রতিবাদে। নমস্কার খুলুমখা। তো প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, ইতিমধ্যেই আমরা জানি যে বিজেপির সাথে মথার জোট হয়ে গেছে, এই জোটটাকে আপনি কিভাবে দেখছেন? এই জোট হওয়ার ফলে একটা ত্রিপুরার রাজনৈতিক আকাশে একটা এই মেঘ ছিল, অর্থাৎ এই মেঘের জন্য রোদ আসতে পারতো না ঠিকভাবে। এই কি বলে, কোনটা আসল কোনটা নকল, এটা চেনার একটা অসুবিধা ছিল। এখন এটা পরিষ্কার হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি। এবং বিজেপির সাথে ত্রিপুরা মথা, যারা খুব ভালো ভালো কথা বলেছিলেন, সুন্দর সুন্দর গল্প শুনিয়েছিলেন, এবং তাদের এই ভালো ভালো কথায় মিষ্টি মাখা তাদের নানা ধরনের প্রতিশ্রুতিতে ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের যাকে যাকে অল্প বয়সী ছেলেমেয়েরা ঝুঁকেছিল, এখনও কিছু আছে, তারা এখন যে কোনটা সত্য কোনটা মিথ্যা, সাদা কালোর মধ্যে পার্থক্য ইতিমধ্যে অনেকেই বুঝেছেন এবং আগামী দিন আরও বুঝবেন। আর এই যে আন্ডারস্ট্যান্ডিং বা এই অ্যালায়েন্স হওয়ার মধ্য দিয়ে শুধু ট্রাইবেল অংশের জনগণ না, এটা তো একটা দিক। ত্রিপুরা শুধু কোনো একটা জনগোষ্ঠী দিয়ে নিয়ে ত্রিপুরা না, ত্রিপুরা ট্রাইবেল, নন ট্রাইবেল, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সবাইকে নিয়ে। তো এই জায়গায় ত্রিপুরাজ্যের যে বিকাশে কারা সত্যিকারের জন্য, অর্থাৎ আন্তরিকভাবে সেই গণতান্ত্রিক এই রাজনৈতিক পথে লড়াই করে এসছেন বা লড়াই করছে আজকেও, আর কারা শুধু মিষ্টি কথায় এবং নানা ধরনের ভাগাড়ম্বরে শুধু নিজেদের আখেরে গুছাচ্ছে, আখেরে ত্রিপুরা রাজ্যকে পেছন দিকে ঠেলে দিচ্ছে। একদিকে সে সুবিধাবাদী এবং লুটেরা এরা একদিকে, আর অন্যদিকে যারা মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এ রাজ্যের বিকাশের পক্ষে, তারা দুটি ভাগ হয়ে গেল, দুটি শিবির হয়ে গেল। তো এই যে নতুন পরিস্থিতি, নতুন ডেভেলপমেন্ট, যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালোই হলো আমি মনে করি। আচ্ছা, তো এই যে জোট বা এই জোটের ফলে ত্রিপুরার কি ভবিষ্যৎ হতে পারে আপনার মতে? আর বিশেষ করে যে তাদের যে ত্রিপুরা মথার যে প্রধান দাবিটা ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের, সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিটা যে, সেটার আগামী দিনে কি ভবিষ্যৎ হতে পারে? আদৌ কি এই দাবি আগামী দিনে থাকবে, কি মনে হয় আপনার? এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তো দিল্লির এই যমুনা নদীতে বিসর্জন দিয়ে এসছে এই ত্রিপুরা মথার নেতৃত্ব। কারণ তারা যে বিগত বিধানসভা নির্বাচনে যারা বলেছিল এটাই আমাদের লাস্ট ফাইট, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া আমাদের আর কোনো দাবি নেই, নো কম্প্রোমাইজ, যে কোনো মূল্যে আমরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আদায় করব। তারপর এখানে সেই অনশনের নাটক মঞ্চস্থ হলো। একই জায়গায় 2017 ইংরেজিতে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যেমন এনসি দেববর্মার নেতৃত্বে
10 দিনের রাস্তা রোকো হয়েছিল এবং দিল্লিতে নাটক হয়েছিল, তখনও বলা হয়েছিল যে না, আমরা মানখা মানে আমরা পেয়ে গেছি, আমাদের হয়ে গেছে। আজকে 6 বছর বাদে আরেকটা নাটক হলো। এই নাটকের কুশীলব ভিন্ন, কিন্তু স্লোগান একটাই। আগেরটা ছিল ত্রিপুরাল্যান্ড, এটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আরও বড়, আরও সমৃদ্ধ। আর এটা আদায় করার জন্য এই অনশনের নাটক হলো। 23 মিনিট অনশন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্থাপন করে দিল্লিতে চলে গেলেন এবং বলা হলো 4-5টা দিন সেখানে উপোস থেকে না খেয়ে বার্গেনিং হয়েছে এবং একটা তথাকথিত একটা চুক্তি সই হলো, যে চুক্তির যে কোনো শব্দের, কোনো শব্দবন্ধের বা কোনো বাক্যের তার সরাসরি কোনো মিনিং নেই, কোনো কমিটমেন্ট নেই। অনেক কথা বলা আছে, কিছুই নেই। বলা হয়েছে যে টাইম বাউন্ড, কিন্তু কোনো টাইম নেই। আরও আশ্চর্যের হলো, এই পৃথিবীর বুকে সভ্যতার ইতিহাসে সেই রাজন্য যুগ বা এরকম গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের পর কোনো দেশে, কোনো রাজ্যে, কোনো রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে এরকম চুক্তি হয় কি না আমার জানা নেই, অন্তত আমার এই অভিজ্ঞতা নেই। লেখা আছে যে এই চুক্তিতে কালি পড়ার পর যারা এই দাবি নিয়ে গেছিলেন তারা আর কোনো ধরনের আন্দোলন করতে পারবেন না, অর্থাৎ হাত পা সেখানে বেঁধে নাকে খত দিয়ে চলে আসলো। আর একই কায়দায় যে 2017 ইংরাজির 11ই এই জুলাই বোধহয়, হ্যাঁ জুলাই, সেদিন যেমন এই চুক্তির পর বা সেটার পর মানখা মানখা পেয়েছি, এবারও আবার একই শব্দ মানখা মানখা আমরা পেয়ে গেছি। কিন্তু কি পেয়েছেন? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জিও নেই, গ্রেটারের জি নেই, ত্রিপুরাল্যান্ডের টি নেই। তাহলে এটা পরিষ্কার, আসলে ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাওয়ার জন্য তাদের আইপিএফটিরও কোনো আন্দোলন ছিল না এবং ত্রিপুরা মথারও এটা উদ্দেশ্য ছিল না। আসল কথাটা হলো যে বিজেপিকে ক্ষমতায় রাখা এবং ক্ষমতায় আনা। এই যে দিল্লিতে এই সই হলো, তারপরে সেখান থেকে ফিরে এসে সেলিব্রেশন হলো এবং সেই চুক্তি অনুসারে ঠিক আছে অন্য কিছু পেল না, একটা কমিটি হওয়ার কথা, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি। তো এখনও তো সেই কমিটি কোনো মুখ দেখল না, হলোই না, কিন্তু একেবারে ওই সাইক্লোনের গতিতে মন্ত্রিসভায় ঢুকে গেল। আমি ব্যক্তি অনিমেষ দেববর্মা, ব্যক্তি বৃষকত দেববর্মা আমি সেভাবে হিসেবে দেখছি না। আসলে এরা পুতুল। হ্যাঁ, তাদের কিছু ভূমিকা তো ছিল অবশ্যই সমস্ত কর্মকাণ্ডে। তার পেছনে যিনি ত্রিপুরা রাজ্যের মানুষের আবেগকে নিয়ে খেলেছেন বা এখনও খেলে চলেছেন। এখন শোনা যাচ্ছে যে এই যে চুক্তিতে তো মন্ত্রিসভায় ঢোকার কোনো কথা ছিল না বা এরকম কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি এবং বলাও হয়নি, বিজেপির তরফ থেকেও বলা হয়নি, ত্রিপুরা মথার তরফ থেকে বলা হয়নি যেন আমরা মন্ত্রিসভায় ঢুকব। কিন্তু এখন শোনা যাচ্ছে মন্ত্রিসভায় শুধু ঢুকা না, এবং এও কতটুকু অপমানজনক, হিউমিলিয়েটিং, যে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার সময়তে যখন 8ই মার্চ 2023 ইউনিয়ন হোম মিনিস্টার এই অমিত শাহ এখানে যখন ডক্টর মানিক সাহার এই শপথ বাক্য গ্রহণে উপস্থিত ছিলেন, তখন আলোচনা হয়েছে 8ই মার্চ তারিখে গত বছর এই স্টেট গেস্ট হাউসে পত্রপত্রিকায় বেরিয়েছে। অমিত শাহ নাকি তখন বলেছিল আপনাদেরকে
দুটো মন্ত্রিত্ব আমরা দেব, পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। তো গতকাল দেখা গেল দুটো নয়, দেড়টা, একজন ক্যাবিনেট আরেকজন হাফ মন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। মাঝখানে শোনানো হয়েছিল তারা ডেপুটি চিফ মিনিস্টারও করবেন, এর কোনো আলোচনা সেখানে নেই। তাহলে চুক্তিতে গ্রেটার ত্রিপুরা লেন বাঁধ এটা যমুনা নদীতে বিসর্জন দিয়ে আসা হলো। এখানে এসে এখন বলছে যে না, রাম মন্দির 500 বছর বাদে হয়েছে, প্রয়োজনে গ্রেটার ত্রিপুরা লেনও 500 বছর পরে হবে। আমরা দাবি ছাড়ছি না। তো দাবি না ছাড়লে কেন চুক্তিতে নেই? কিন্তু চুক্তিতে যা নেই তার চাইতে অনেক বেশি কিছু আছে। মন্ত্রিত্বে গিয়ে বৈশ্যতা স্বীকার করা, এবং এখন শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা এই কেন্দ্রে, সেখানে এই মথা সুপ্রিমোর পরিবার থেকে একজনকে পদ্মফুল চিহ্নে দাঁড় করানো হবে। তাহলে সবটা মিলিয়ে যে গেম প্ল্যানটা, লক্ষ্যটা কী? যেন তেন প্রচারানো, বিজেপির এই যে ফুটো হয়ে যাওয়া নৌকাকে জলের মধ্যে ভাসিয়ে রাখা, আর তার অন্তরালে সেখানে ব্যক্তিগত কিছু লাভালাভ সুযোগ তৈরি করে নেওয়া। আমরা এটাই দেখছি। যে গোটা বিষয়টা আপনি যেটা বললেন, সে বিষয়টার উপর ভিত্তি করে যদি বলি, যদি এমনটা হয়েও থাকে, সেক্ষেত্রে বামফ্রন্ট রাজ্যে 25 বছর ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্টের ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন কিংবা কতটা চ্যালেঞ্জের বলে মনে হয়? নিশ্চয়ই, যে দেশে বিজেপির সরকার, যারা সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, এরা গণতান্ত্রিক বাতাবরণটাকেই একদলীয় শাসনে পরিণত করেছে। ত্রিপুরা রাজ্য তার সবচেয়ে যে নগ্নতম দৃষ্টান্ত। এখানে ভিলেজ কমিটির ভোট হয় না 3.5 বছর ধরে। এখানে অন্য যে সমস্ত ভোট হয় সেখানে মানুষ ভোট দিতে পারে না। একদলীয় শাসন ব্যবস্থা, পার্টি অফিস, বিরোধী দলের পার্টি অফিস এই খোলা মুশকিল, দিন দুপুর আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, থানায় এফআইআর নেওয়া হয় না, কোনো অপরাধী শাস্তি পায় না। তো কঠিন, কিন্তু যত কঠিনই হোক মানুষ শেষ কথা বলবে। তো 25 বছর বামপন্থী ফ্রন্ট সরকার অসংখ্য ভালো কাজ করার পরও আজকে ত্রিপুরা রাজ্যের যা স্থিতি, যা কিছু উন্নয়ন বামফ্রন্ট সরকারের হাত ধরেই, তার উপরে নানা ধরনের প্রলেপ দিয়ে শুধু ওই ফ্ল্যাক্স এবং প্রচার দিয়ে এই সরকার টিকে আছে তথাকথিত বিকশিত ভারত বা বিকশিত ত্রিপুরা বা সুশাসন। এই যে বাজেট গেল গত 3 দিন, সেখানে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ওরা বাইরে বলছে ত্রিপুরা রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার, অনেক কিছু করে ফেলেছে, কিন্তু বাজেটে অঙ্কেও গোজামিল দিয়েও মেলাতে পারেনি, আর কোনো শব্দ প্রয়োগ করেও নতুনত্ব দেখাতে পারেনি। কিন্তু রাস্তাঘাট, আগরতলার অলি গলি, অন্যান্য শহরগুলোতেও শুধু মোদির ছবি, মানিক শাহর ছবি, কোনো মন্ত্রীর ছবি, নেতাদের ছবি, কিন্তু এটা অঙ্কে প্রতিফলন ঘটেনি। এটা ফিজিক্যাল কোনো তার পরিবর্তন দিয়ে চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না। শুধু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মানুষের মুখ বন্ধ করে মানুষ চুপ করে সহ্য করতে বাধ্য হচ্ছেন, আর কিছু লোককে পুতুলের মতো এদের পেছনে ছুটতে বাধ্য করাচ্ছেন। এগুলি থাকবে না, এগুলি থাকবে না, মানুষ বুঝতে শুরু করেছে। আর মথার সাথে এই চুক্তির পর তাদের স্বৈরাচারী চেহারা, মথারও বিজেপিরও, যে মথা
এডিসিতে ক্ষমতা পেয়ে 2021 সালে এই প্রতিদিন বলছে, সেদিনও বলছে যে অনিমেষ দেববর্মা মন্ত্রিত্ব পাওয়ার দুদিন আগেও বিধানসভা দাঁড়িয়ে বলেছে এই সরকার এডিসির প্রাপ্য টাকা দিচ্ছে না, ভিলেজ কমিটি ভোট করছে না, এডিসির স্কুল, এডিসির এই রাস্তাঘাট সমস্ত ভেঙে মানে চৌচির হয়ে যাচ্ছে। তো সে মথা বা তার নেতৃত্বের তো তাদের সাথে গিয়ে গলাগলি করার কথা না, পরদিন ঢুকে গেল। তো এগুলি 25 বছরের বামপন্থী ফ্রন্ট সরকারকে তাকে মানে তার ভাবমূর্তিকে কলুষিত করার জন্য 2014 ইংরাজিতে দিল্লিতে সরকার আসার পর এই নরেন্দ্র মোদী তার নেতৃত্বে এটা অপপ্রচার করে মানুষের এই মনে সন্দেহ ঢুকিয়ে ট্রাইবেল নন ট্রাইবেল শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেতেই এরা ক্ষমতা দখল করেছে। কিন্তু মানুষ আজকে বুঝতে শুরু করেছেন কি অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি, বাণিজ্য সর্বক্ষেত্রেতে কোথাও তো কোনো উন্নয়নের কোনো চিহ্ন নেই, শুধু পেছন দিকে ঠেলে দেওয়া। ত্রিপুরা রাজ্যের কাজ নেই, সরকারিভাবেই তারা বিধানসভাতে তথ্য দিচ্ছে যে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে 7 লক্ষ বেকারকে চাকরি দেবে, প্রথম বছরেই 50,000 অফার ছাড়বে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট। এখন 6 বছর গেল, এখন দেখা যাচ্ছে 2018 ইংরেজির 9 তারিখে তারা যেদিন শপথ গ্রহণ করেন সেদিন যতজন শিক্ষক কর্মচারী ছিলেন ত্রিপুরা সরকারের যে তহবিল থেকে বেতন নেন, এখন এটা কমে এদেরই দেওয়া তথ্য, এটা আমার বানানো তথ্য নয়, বিধানসভাতে দিতে হয় বাজেট অধিবেশনে, এই সংখ্যাটা প্রায় 30 থেকে 35,000 কমেছে। তার সাথে আছে শূন্যপদ। আর একজন মন্ত্রী সেদিন বলে দিচ্ছেন বিধানসভাতে ত্রিপুরার যে নাকি বেকারই নেই, এরা লাখপতি দিদি বানিয়ে ফেলছেন। আরে কেউ যদি লোন নেয়, ধরুন আমি কোনো ব্যাংক থেকে একটা ঘর তৈরি করার জন্য আমি 5 লাখ টাকা লোন নিলাম, আমার আয় থেকে ধীরে ধীরে আমরা ওই যে ইএমআই বলে এইভাবে আমি শোধ করব। তো 5 লাখ টাকা নিলাম, আমি কি বলবো আমার আয় 5 লাখ হয়েছে? এই যে সেলফ হেল্প গ্রুপ টিআরএলএমের আমাদের মা বোনেদের এমনভাবে তাদেরকে এক্সপ্লয়েট করছে যে তাদের সভাপতি রাজীব ভট্টাচার্য কোথাও যাবে লোক ডাকার জন্য, কাদের ডাকা হচ্ছে? টিআরএলএমেদের এই সেলফ হেল্প গ্রুপদের আমাদের মা বোনদের। রাজীব ভট্টাচার্য আসবে, লোক ডেকে দাও। মুখ্যমন্ত্রী যাবে, কোনো মন্ত্রী যাবে, কোনো প্রভারী আসবে, এরা এই মহিলারা সরল সিধে মহিলা, এরা যদি এই তাদের কথা না শুনে ঋণ পাবে না, এদেরকে দিয়েই পার্টির কাজ করাচ্ছে। সেলফ হেল্প গ্রুপ টিআরএলএমের তো বিজেপির পার্টি করার কথা না, তাদের তো তাদের স্বাবলম্বনের জন্য কাজ করার কথা, কিন্তু এখানে পার্টির হয়ে কাজ করাচ্ছে। আর এদের কিছু ঋণ দিয়ে বলা হচ্ছে লাখপতি দিদি হয়ে গেছে। কিন্তু ত্রিপুরাজ্যে এই যে বন্ধন ব্যাংক, আরও প্রায় ডজনখানেক এরকম চিটফান্ড কোম্পানি ত্রিপুরাজ্যের প্রত্যেকটা পরিবারে রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর এবং বাড়ির উঠান থেকে শুরু করে এই ত্রিপুরাজ্যের প্রত্যেকটা পরিবারের যা কিছু সম্পত্তি সেই জায়গায় এই বন্ধন ব্যাংক এবং চিটফান্ডগুলোর হাত সম্প্রসারিত হয়েছে। আর বলে দিচ্ছেন অকপটে ত্রিপুরাজ্যে বেকার নেই, অথচ পিএইচডি পাশ করা ইঞ্জিনিয়ার, ডাক্তার শূন্যপদ থাকা সত্ত্বেও তার কাজ পাচ্ছে না।
অবলীলাক্রমে মন্ত্রী বলে দিচ্ছেন বিধানসভাতে ত্রিপুরা রাজ্যে বেকার নেই। যে কতটুকু এরা জনবিরোধী হতে পারে, বেকার বিরোধী হতে পারে। আর তারই প্রতিফলন, যদি কোনো একটা জায়গাতে, যদি কোনো একটা পাত্রে তার আয়তন যত, তার চেয়ে বেশি যদি জল ঢুকানো হয় বা অন্য কিছু, এটা উপচে পড়বে অথবা সেই পাত্র ফাটবে, এটাই নিয়ম। তো এটা আটকে রাখা যায় না, এবং ত্রিপুরা রাজ্যে তাই দেখা যাচ্ছে। কেন ত্রিপুরা রাজ্যে এত বেশি ড্রাগের ব্যবহার, কেন ত্রিপুরা রাজ্যে এত বেশি নারী নির্যাতন, কেন ত্রিপুরা রাজ্যে এত বেশি অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, কেন ত্রিপুরা রাজ্যের বর্ডারে সমস্ত চারিদিকে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের অতন্দ্র পাহারা সত্ত্বেও এত পাচার হয়? সরকারিভাবে তারা দিচ্ছে চিনি, পেঁয়াজ, এবং যখন যে ডিমান্ডটা বাংলাদেশে, এগুলো তো মানে ঠিক কি বলে, ভালো কাজ যদি থাকে, আয়ের যদি অন্য উৎস থাকে, কেউ এইভাবে পাচার কার্যে যাবে না। এটা তো অন্যায়। যারা এইসব কাজে লিপ্ত হয় তাদেরকে স্মাগলার বলা হয়। যারা এরকম ড্রাগ ইত্যাদি ব্যবহার করে এদেরকে নেশাখোর। বিয়ের বাজারে এদের দাম নেই, এবং ভদ্র সমাজে এদেরকে ন্যাক নজরে দেখা হয়। কিন্তু আমি তো সেই যুব সমাজকে দায়ী করব না। এই যুব সমাজ যে রাজ্যের যারা শাসক দল, তাদের বদান্যতায়, তাদের অপদার্থতায় আজকে তাদের ভবিষ্যৎকে এভাবে ধ্বংস করে দিচ্ছে। বিজেপি 5টা বছরের জন্য সরকারে বসছে, কিন্তু আগামী 55 বছরের ভবিষ্যৎকে নষ্ট করছে তারা। কাজেই তার বিরুদ্ধে তো বিদ্রোহ হবেই, শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ বামফ্রন্ট সরকারকে সম্পর্কে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে, কি ট্রাইবেল কি নন ট্রাইবেল কি কর্মচারী, এদেরকে বিভ্রান্ত করেছে। এই যে কর্মচারীরা বুঝছেন যে 26% তাদের ডিএ বাকি, সেদিন 5% দিয়ে বলছেন কি খুশি, আমরা অনেক কিছু করছি, ছক্কা মারছি আমরা। এবং আরও দুর্ভাগ্য, কিছু মিডিয়ার কিছু কিছু এরা বলছেন না, মানিক শাহ ছক্কা মেরে যাচ্ছেন। কিসের ছক্কা? 26% ডিএ পাওনা গত 5 বছর 6 বছর আগে থেকে, অর্থাৎ এই সরকার আসার পর থেকেই এগুলি বাড়ছে। সেদিন 5% দিয়ে এটাকে 21% নামানো হলো বকেয়া। গতকাল সেন্ট্রাল গভর্নমেন্ট আবার 4% দিয়ে দিয়েছে। তাহলে তুমি 5% দিলে তোমার কত রইল? মাত্র 1%। কর্মচারীরা আজকে বুঝছেন, যারা সবকা সাথ সবকা বিকাশের নামে উদ্ভাবনী নৃত্য করেছেন, এবং বামফ্রন্ট সরকার 25 বছর আমাদের দেয়নি বলে সব এদের শেখানো বুলি আওড়িয়েছেন, এরা বুঝছেন এখন। তারা কুকরে কুকরে কাঁদছেন যে না, কী সর্বনাশটা করেছে। কিন্তু দেখা যায় ত্রিপুরা রাজ্যে পরিবর্তনটা কি? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে পরিবর্তন কিছু নেই কথা বললে বললো, পরিবর্তন একটাই হলো, মুষ্টিমেয়। আমি সব বিজেপির সমর্থককে দায়ী করব না, মুষ্টিমেয় বিজেপির সমর্থক, এবং যাদের বাহুবলে বলিয়ান যারা, এরা এখন লাখ লাখ টাকা গাড়ির মালিক, 2তলা 3তলা বাড়ি, বড় বড় ব্যবসা তারা করছে, সমস্ত সাপ্লাইয়ে তাদের হাত, উপরতলা থেকে নিচতলা অবধি মুষ্টিমেয় কিছু লোক। আর বাকি সবাই কি বিজেপিকে যারা ভোট দিয়েছেন গত 6 বছর, তারা না, বামফ্রন্ট তো বটেই, আজকে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন। কাজেই তার প্রতিফলন পড়তে শুরু করেছে। আগামী দিন আরও বেশি ভয়ঙ্করভাবে এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেন। এই নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। আগামী আর অল্প কিছুটা সময় বাকি রয়েছে লোকসভা নির্বাচনে। তো রাজ্যের যে সার্বিক পরিস্থিতি কি রয়েছে, কেমন রয়েছে, যেটা সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আরও ভালোভাবে অনুভব করতে পারছেন। আর বেশ বিস্তারিতভাবে তুলে ধরেছেন শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়ও এতক্ষণ আমাদের সঙ্গে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে তাতে রাজ্যের মানুষ কোন দিকে রায় দেয় এবং
কি প্রতিফলন ঘটে এবং রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে ত্রিপুরা রাজ্যের কোন দিকে এগোতে চলেছে, কি কি নতুন সমীকরণ আসতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেটাও দেখার বিষয় রয়েছে। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ত্রিপুরার প্রত্যেকটি আপডেট প্রতিনিয়ত দেখার জন্য চোখ রাখুন খবরে প্রতিবাদে। নমস্কার।